দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই চেতনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং পাশাপাশি বিগত দিনে মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ব্যবহার করা হতো এখন জুলাই চেতনা ঘুরে ফিরে সামনে আসছে কিনা সেই প্রশ্ন নানাজনের মুখে এসেছে। এসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক, কলামিস্ট, রাজনীতি বিশ্লেষক ও সম্পাদক চর্চা.com-এর কবি সোহরাব হাসান। স্বাগতম আপনাকে। আপনাকেও ধন্যবাদ, শুভেচ্ছা। আচ্ছা, সোহরাব ভাই, যেমনটি বলছিলাম যে আসলে চেতনার রাজনীতি তো দীর্ঘদিন ধরে আমাদের দেশে নেতিবাচক জায়গায় রূপ নিয়েছে। চেতনা যদিও ইতিবাচক দিক, কিন্তু এটির ব্যবহার এমন জায়গায় নিয়ে গেছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, এখন আবার জুলাই চেতনাটা মানে কতটা জনকল্যাণে মানে ব্যবহৃত হচ্ছে বলে আপনার মনে হয়? আসলে রাজনীতি তো মানুষের জন্যে। মানুষ মানে দেশের 18 কোটি মানুষ, এবং জুলাই অভ্যুত্থান হয়েছিল তার মূলে ছিল কিন্তু জনগণের ন্যায় বিচারের আকাঙ্ক্ষা, আইনের শাসনের আকাঙ্ক্ষা এবং মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে এই আকাঙ্ক্ষা থেকে অনেক জীবন দিয়েছে। এবং জুলাই অভ্যুত্থানের পর আমরা রাজনৈতিক হিসেব নিকেশ, বাদানুবাদ, বাহাস, তর্ক বিতর্ক এসব দেখি বিভিন্ন দলের মধ্যে, কিন্তু যারা জীবন দিয়েছে, যারা রাস্তায় নেমেছিল, তারা কিন্তু এইসব তর্ক বিতর্কের ভেতরে ছিল না। তারা একটি স্বৈরতান্ত্রিক শাসনের অবসান চেয়েছিল এবং সেটি হয়েছে 5 আগস্ট। এরপর অন্তর্বর্তী সরকার এলো এবং তারা নির্বাচন দিল, কিন্তু ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের সময় এমন কিছু ঘটনা ঘটল যা জুলাই চেতনা বা জুলাই মূল্য আদর্শের সাথে কোনোভাবেই খাপ খায় না, কোনোভাবেই মেলে না। যেমন মব, যেমন জবরদস্তি বিভিন্ন জায়গায়, এবং এক ধরনের আওয়ামী লীগের সরকারের সময় চাঁদাবাজি, দখলবাজি এক ধরনের ছিল, এরপরেও কিন্তু এটি থেমে থাকেনি। সুতরাং মানুষ কিন্তু হতাশ। এখন নির্বাচনের পর নতুন সরকার হয়েছে, সরকার এসেছে, বিরোধী দল সংসদে বিরোধী দল এসেছে। স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা যে সরকার এবং বিরোধী দল মিলে দেশকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যাবে, কীভাবে জুলাই চেতনাটাকে বাস্তবায়ন করা যাবে, চেতনার যে মানুষের কাছে লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করা যাবে, এবং সেখানে আবারও জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধান এবং আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু কোথায় যেন একটা হোঁচট খাচ্ছে, একটা হতাশার পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। আমরা সংসদে দেখেছি 2 দলের মুখোমুখি অবস্থান। সংসদের বাইরেও কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে জুলাই চেতনার বা জুলাই সনদ বাস্তবায়ন না করার অভিযোগ এনেছে। আবার আপনি যে বিএনপি মহাসচিবের উদ্ধৃতি দিলেন, সেখানেও আছে যে একটি দল জুলাই চেতনাকে বা জুলাই সনদকে ব্যবহার করে তারা ক্ষমতায় আসতে চায় বা তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। এই যে মুখোমুখি অবস্থান, এটাই কিন্তু জুলাই চেতনার বিরোধী। এটাই না, যৌক্তিক কারণে জনগণের আকাঙ্ক্ষা পূরণে মত দ্বিমত থাকবে, সেটি না হলে তো আবার সংসদে আমরা এটাও বলি যে সরকারি দল বিরোধী দল কুসুম কুসুম সম্পর্ক বা এই সমস্ত ভাবে আমরা ট্যাগিং করি। সুতরাং মানে যৌক্তিক বিষয়ে মুখোমুখি অবস্থান, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু সেটি আমি প্রশ্ন রাখছিলাম যে জনগণের কাজে আসলে জনকল্যাণে আসলে কতটুকুন ব্যবহৃত হচ্ছে। ওই মুখোমুখি অবস্থান যদি মীমাংসার বাইরে থেকে যায় এবং দৃষ্টিভঙ্গিটা এমন পরস্পর বিরোধী অবস্থানে চলে যায়, যেমন বিএনপি জুলাই সনদকে যেভাবে ব্যাখ্যা করে, জামাত ইসলামী বা এনসিপি সেভাবে ব্যাখ্যা করে না। তারা মনে করে যে সরকার যে ব্যাখ্যা দিয়েছে এটি হচ্ছে জুলাই সনদের চেতনার পরিপন্থী, আদর্শের পরিপন্থী, নীতির পরিপন্থী, এবং
সরকারের পক্ষ থেকে যা বলা হয়েছে সেটা তো আপনি বললেন। এখন এর মীমাংসা কী হবে, সমাধান কি হবে? সমাধান হতে হলে তো একসঙ্গে বসতে হবে, আলোচনা করতে হবে। বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা প্রস্তাব দেওয়া দিয়েছিল যে একটি কমিটি 17 সদস্যের কমিটি এবং তারা 12 জন সরকারি দল এবং তার মিত্রদের নিয়ে 12 সদস্য নাম ঘোষণা করা হয়েছে। বিরোধী দলের কাছ থেকে 5 জন সদস্যের নাম চেয়েছিল, তারা এটা রাজি হয়নি এখনো পর্যন্ত। তারা বলেছে তারা এই কমিটি তারা মানেন না এবং ওয়াকআউটও করেছেন। তারা বলেছেন সংবিধান সংস্কার করতে হবে। এখন সংবিধান সংশোধন আর সংস্কার এই বিতর্কে কিন্তু সরকারি দল ও বিরোধী দল এক ধরনের ঘূর্ণাবর্তে চলে যাচ্ছে। যদি সমাধান না হয়, যদি তারা একমত না হতে পারে, তাহলে কি তাহলে সরকারি দল এক হতে পারে যে সরকারি দল তার মতো করে, মানে ওই 12 জন সদস্য নিয়েই সংশোধনের বিষয় প্রক্রিয়াটি এগিয়ে নেবে। সেটি কি বিরোধী দল এগিয়ে নেবে বলছি। আরেকটি হতে পারে যে যেহেতু বিরোধী দল আসেনি, এই পুরো প্রক্রিয়াটাই থেমে গেল, অর্থাৎ সংবিধান সংশোধন আর হলো না। এই জুলাই সনদের যে অঙ্গীকার, যে বাস্তবায়ন করার কথা, সেটা আর হলো না। তাহলে তো আরও পিছনে চলে গেল। এখানে বিরোধী দল, আমি মনে করি সরকারি দলেরও কোনো ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ আছে। আবার বিরোধী দলও যদি এরকম অনড় অবস্থানে থাকে, সেটি তার সুযোগ আছে কতটা, সেই প্রশ্ন আছে। যেমন বিরোধী দল বলছে যে আমরা দুটি নির্বাচন যেহেতু করেছি, একটি হচ্ছে গণভোট আর একটি জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদের সদস্য হিসেবে তারা একটি শপথ নিয়েছে, আবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা নিয়েছেন। এটা হচ্ছে গণভোটের ভিত্তিতে, সাংবিধানিক আদেশের ভিত্তিতে। কিন্তু সরকারি দল মনে করে এই সাংবিধানিক আদেশ বৈধ নয়, সংবিধান সম্মত নয়। এখন এটি কিন্তু একটা বেশ জটিল প্রশ্ন। আপনার নিশ্চয়ই মনে আছে 2011 সালে যখন, তখনও কিন্তু এই সংবিধান সংশোধন নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছিল। সেটি ছিল অন্যায্য দাবি বা অন্যায্য বিষয়কে বাস্তবায়ন করার জন্যে আওয়ামী লীগ গণ আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করেছিল, অর্থাৎ সরকারকে করতে বাধ্য হয়েছে। ত্রয়োদশ সংশোধনী হলো, কিন্তু নিজেরা যখন 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেল, তখন সেটি বাতিল করে দিল। এবং আজকে যে রাজনৈতিক সংকট, এবং বিশেষ করে আওয়ামী লীগের যে রাজনৈতিক সংকট, তার পিছনে কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাই মূল শক্তি হিসেবে কাজ করেছে। এখন এই সরকার কি করবে? একলা চলবে? আমরা তারপরও আশা করি যে যেহেতু সরকারের বয়স মাত্র 5 মাস, চূড়ান্ত কথা বলার সময় এসে না, সেক্ষেত্রে দুজনের দুটি পথ যাতে দুদিকে না যায়। এই জায়গাটায় মানে যদি শুরুতেই সংবিধান সংস্কার পরিষদে যে বিরোধী দলের এমপিরা শপথ নিয়েছেন, বিএনপি সরকার দলীয় এমপিরা শপথ নেননি, তো এরপরে এটি নিয়ে একটি তর্ক বিতর্ক নানা কিছু হলো। সবশেষে সরকার তো সরকারি এমপিদের নিয়ে যে কমিটি করতে চাইলো, এইখানে আসলে এর বিকল্প এখন কি করার? শুরুতে তো শপথ নেয়নি, এখন কি আর শপথ নেওয়ার সুযোগ আছে? না, শপথের বিষয়ে বিরোধী দল খুব যে জোর করছে, বা তারা মনে করে যে এটা নেওয়া উচিত ছিল, কিন্তু এখন এটা বলেনি যে সরকারি দল যেহেতু দুটো শপথ নেয়নি, আমরা সংসদেই থাকবো না বা আমরা পদত্যাগ করবো, সেই অবস্থায় যায়নি। এখন এখানে আসলে কমিটিটার মূল সমস্যা না, মূল সমস্যা হচ্ছে এই জুলাই সনদকে কে কিভাবে দেখছে। জুলাই সনদ দুটো বিষয় আছে। এই জটিলতার পিছনে জাতীয় ঐকমত্য কমিশন বা অন্তর্বর্তী সরকারের একটা দায় আছে। তারা তখন সব পক্ষকে সন্তুষ্ট করতে যেয়ে পরস্পর বিরোধী প্রস্তাবকে গ্রহণ করেছে। আচ্ছা, জুলাই গণভোটে যে অঙ্গীকার আর জুলাই সনদের মানে স্বাক্ষরিত রাজনৈতিক দলগুলো, 30টি রাজনৈতিক দল মিলে যে স্বাক্ষর করেছে জুলাই ঘোষণাপত্র, এই দুটোর মধ্যে ফারাক আছে, এই দুটোর মধ্যে বৈপরীত্য আছে। যে কারণে প্রধান বৈপরীত্য হচ্ছে জুলাই সনদে আছে
তারা বিএনপি এবং আরও অনেক দল তাদের আপত্তি সহ সই করেছে। অর্থাৎ তারা এখন বলছে আমরা যেখানে আপত্তি দিয়েছি সেই আপত্তিটা তো আমরা গ্রহণ করতে পারি না। এবং ওখানে আরও ছিল যে রাজনৈতিক দলগুলো যেসব ব্যাপারে একমত হতে পারেনি, রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাবে, জনগণ যদি তাদের পক্ষে রায় দেয় তাহলে তারা জনগণের রায় অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে, তাদের কর্মসূচি পালন করবে। বিএনপি এখন বলছে জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছে, 2/3 বেশি আসনে বিএনপিকে জয়ী করেছে, সুতরাং আমরা তো জনগণের রায়ের সম্মান দেখাচ্ছি। আচ্ছা, বিরোধী দলের বক্তব্য হচ্ছে যে জনগণের রায় তো দুটো, একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের রায়, আরেকটা হচ্ছে গণভোটের রায়। তারা বলছে যে গণভোটের রায় হবে জাতীয় সংসদের যে রায় তার উপরে স্থান পাবে না। গণভোটে তো এটিও আছে যে যারা সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে তারা নোট অফ ডিসেন্ট সহ তাদের এগুলো বাস্তবায়ন করবে। তাহলে বিএনপি তো নোট অফ ডিসেন্ট সহই, তারা যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন সেগুলো তো স্বাভাবিকভাবেই এড়িয়ে যাবেন। এখন স্বাভাবিক এড়িয়ে যাবে, কিন্তু বিএনপি মনে করে যদি এটি এড়িয়ে যায়, এটি যদি তাদের আপত্তি সহ যদি সংশোধনী হয় সেটি কোনো কার্যকর ফল দিবে না, এবং সেটা সংবিধান রাষ্ট্র ব্যবস্থার বা সরকার ব্যবস্থার যে স্বৈরাচারী কাঠামো সেই কাঠামো দূর করবে না, সেই কাঠামো। আচ্ছা, যদি এটি হয়, এটি তো যখন জুলাই ঘোষণাপত্র স্বাক্ষর হয় তখন এটি বুঝবার কথা, কারণ বিএনপি তো স্বাক্ষরের আগেই নোট অফ ডিসেন্ট দিয়েছে। সমস্যা হচ্ছে যে জুলাই এই নির্বাচনের আগে সব দলই ভাবছে আমরা জয়ী হব। আচ্ছা, বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামী জোট বা জামাতে ইসলামীর জোট। এখন এটি যদি নির্বাচনী ফলাফল যদি এর বিপরীত হতো, অর্থাৎ বিএনপি বিরোধী দলে থাকতো, হ্যাঁ, এবং জামাত জোটকেই জনগণ নির্বাচিত করত, তাহলে আজকে বিএনপি যে অবস্থানে আছে সেই অবস্থানে জামাত ইসলাম এবং এনসিপি যেত, এবং আজকে জামাত ইসলাম এবং বিএনপি যে অবস্থানে আছে সেই অবস্থানে বিএনপি যেত। সবটাই হচ্ছে জনগণের রায়ের উপর। এখন জনগণের রায় তো অস্বীকার করা যায় না, আবার জনগণের রায় কোনটি অগ্রাধিকার পাবে? বিএনপি বলছে জাতীয় সংসদ হচ্ছে সার্বভৌম। আচ্ছা, আপনি বলছিলেন যে গণভোট হচ্ছে সার্বভৌম। আপনি বলছিলেন যে সমাধানের জন্য দু দলেরই, সরকার দল বিরোধী দলেরই ছাড় দিতে হবে। ছাড়ের জায়গায় যদি বলি, এই মুহূর্তে বিএনপি সরকার বলছে যে তারা একটি সংবিধান সংস্কার পরিষদ করতে চায়, সংবিধান সংশোধনী কমিটি আনতে চায়। এই কমিটিতে তাহলে মানে জামাত বা বিরোধী জোট তারা এড়িয়ে গিয়ে আসলে সমাধানটা কোন দিকে? না, এড়িয়ে না, তারা প্রতিবাদ জানাচ্ছে, তারা এটা তারাও চাপ দিচ্ছে যে চাপ দিয়ে যদি তাদের দাবিটা আদায় করতে পারে। এর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে উচ্চকক্ষ। উচ্চকক্ষ হচ্ছে বিএনপির দাবি হচ্ছে আসনের ভিত্তিতে নির্বাচন হবে, জামাত ইসলাম এবং এনসিপির দাবি হচ্ছে আনুপাতিক হারে নির্বাচন হবে, ভোটের আনুপাতিক হারে। এখানে আমার বক্তব্য হচ্ছে যে বিএনপি কিছুটা ছাড় দেওয়া উচিত, কারণ অন্য অনেক বিষয়ই তো তারা তাদের মতো করেই কিন্তু করেছে। যেমন ধরুন সংবিধানের যে অধ্যাদেশগুলো ছিল, এবং অন্তর্বর্তী সরকার, সুপ্রিম কোর্ট, সচিবালয়, বিচারক নিয়োগ, দুদক গঠন, মানবাধিকার কমিশন গঠন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তী সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছিল সেটা বিএনপি সরকার রাখেনি, অর্থাৎ ওই অধ্যাদেশগুলো বাতিল করেছে, যে তারা যাচাই বাছাই করার অধ্যাদেশ তারা সেটা করেছে। এটার অনেকগুলোর হয়তো কার্যকর, অনেকগুলো হয়তো সিদ্ধান্ত হয়েছে, তার বাস্তবায়ন হয়েছে, সেটা আর বাতিল করা যায় না। আবার কোনো একেবারেই কোনো ব্যাপারে এই সরকারি দল বিরোধী দলের মতৈক্য নাই তা নয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু দুই দলের মতৈক্য আছে। এখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই মতৈক্যটা কেন থাকবে না, মতৈক্য আসবে না? এখন এটা হতে পারে যে বিএনপি অবশ্য বলেছে যে তারা শুধু সংসদে না, তারা আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,
নাগরিক সমাজ এদের সঙ্গে কথা বলে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিতে চায়। এবং সেক্ষেত্রে এই যে আইনজীবী, শিক্ষাবিদ, নাগরিক সমাজ, এটা তো বিরোধী দলেরও সমর্থক আছে সেখানে, তাদেরও প্রতিনিধি আছে। সুতরাং তারা এখানেও কিন্তু সেই সংসদের বাইরের আলোচনায়ও কিন্তু তারা ভূমিকা নিতে পারে। আসলে হচ্ছে যে আমরা সমাধান চাই কি চাই না। সমাধান চাইলে সমাধান পাওয়া যাবে, সেটা সরকারি দল ও বিরোধী দল উভয়ের ক্ষেত্রে সত্য। আর যদি না চায়, যে কোনো একটা পক্ষ যদি মনে করে আমরা আমাদের মতোই করব, তা আমাদের মতো করব, বিরোধী দলের আমাদের বিরোধী দলের তাদের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ হচ্ছে রাজপথ। আচ্ছা, সংসদে তাদের সেই সুযোগ নাই, কারণ সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা, তারা যে কোনো আইন পাশ করতে পারবে। আর যেমনটি করেছিল অতীত সরকার, আওয়ামী লীগ সরকার, আমরা আশা করি যে তার পুনরাবৃত্তি হবে না। তার পুনরাবৃত্তি হলো আবার মুখোমুখি অবস্থান, আবার হরতাল, আবার রাজপথে আন্দোলন, জনদুর্ভোগ। দিন শেষে জি, ধন্যবাদ আপনাকে। আপাতত একটা বিরতিতে যাচ্ছি দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি দ্রুতই, সঙ্গে থাকুন দর্শক। আরও একবার স্বাগত জানাই ভিন্ন মাত্রায়। আমরা ফিরলাম নতুন একজন অতিথিকে সঙ্গে করে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। স্বাগতম আপনাকে। সাইফ, আমরা আলোচনা করছিলাম বিশেষ করে বিএনপির মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন যে জুলাই চেতনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অনেকে ক্ষমতায় যেতে চায়। তো আমরা তো এই চেতনার ব্যবহার, মুক্তিযুদ্ধের চেতনার ব্যবহার আমরা দেখেছি, এবং এই চেতনা ইতিবাচক শব্দ হলেও এটি ব্যবহার এবং এত বেশি নেতিবাচকভাবে আমাদের মস্তিষ্কে আছে, আমরা নতুন চেতনাকে নেতিবাচক জায়গায় যেতে দিতে চাই না। তো সেই জায়গায় আপনার কি মনে হয়, চেতনা নিয়ে এত আলোচনা হচ্ছে, জুলাই চেতনাটা আসলে কেমন ব্যবহার হচ্ছে বা জনকল্যাণে কতটুকুন ব্যবহার হচ্ছে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি আমাদের কাছে, এবং তার দীর্ঘদিনের রাজনৈতিক যে দর্শন, যে যাত্রা, সেটাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু বর্তমানে ওনার যেরকম বক্তব্য আসছে সেটা আসলে খুবই দুঃখজনক। জুলাইকে কেন্দ্র করে যে কেউ যদি ক্ষমতায় এসে থাকে, সেটা তারাই এসছে। কারণ স্বাভাবিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া বা তাদের মতে সংবিধানের যে প্রক্রিয়া, নির্বাচনগুলো হচ্ছিল, যেটা বিতর্কিত নির্বাচন, আমিডামি নির্বাচন, বা সেই নির্বাচনের কোনো লেজিটিমেসি নেই, কিন্তু সেই অনুযায়ী কিন্তু তাদের 24-এ কিন্তু তারা ক্ষমতায় আসতে পারেনি। বরঞ্চ জুলাই গণঅভ্যুত্থান হওয়ার ফলেই এই বিশেষ একটা সময়ে তারা ক্ষমতায় আসতে পেরেছে। তো ক্ষমতায় আসার যদি কথা বলা হয়, তাহলে তারাই এসছে। এবং আমরা যে চেতনার জায়গাটাকে ধারণ করছি, সেটা তথাগত যেই পলিটিক্যাল পার্টিগুলো যে চেতনার ব্যবসা করে আসছে বা সেটাকে পুঁজি করে তাদের রাজনীতিটা যেভাবে সাজিয়েছে, আমাদেরটা সেরকম নয়। বরঞ্চ আমরা বারবার বলছি আমরা পরিবর্তন চাই। আমরা কাঠামোগত যে সংস্কারের জন্য লড়াইটা করেছি, যে আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যমত্য কমিশনে সিদ্ধান্ত এসছে, গণভোট এসছে, গণভোটের রায় এসছে, এবং তারই ধারাবাহিকতায় সেই পরিপ্রেক্ষিতে সেই রোডম্যাপ অনুযায়ী সেটা বাস্তবায়নের জায়গাটাকে আমরা ধারণ করি। এবং এখানে আলাদা করে আমরা বলছি না যে এটাকে শুধু আমি করেছি বা আপনি করেছেন। আমরা বারবার বলছি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয়ভাবে ফাংশন করতে দেওয়া উচিত। এখানে মানে আমাদের কি বাড়তি লাভ আমি সেটা জানি না। যদি নির্বাচন কমিশনে একজন স্বাধীন কোনো ব্যক্তি ফাংশন করে, সেটাতে হয়তো তাদের জন্য ক্ষতির একটা জায়গা থাকতে পারে। আবার দুদকে যদি স্বাধীন কেউ বসে থাকে, সেটা তাদের কোনো ক্ষতির জায়গা থাকতে পারে। তো এই যে আমাদের জায়গাটা স্পষ্ট, মানে আমরা এখানে আমাদের বেনিফিটের জন্য কিছু বলছি না। শাসন কাঠামোর মধ্যে এই এলিমেন্টগুলো রেখে দিলে আজকে না হোক কালকে তো আমরা, যদি আল্লাহ চায়, জনগণ চায়, আমরা ক্ষমতায় যাব, তখন তো আমরাও এই যে এরকম করে ক্ষমতাটাকে এনজয় করতে পারবো। আমরা তো সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি ক্ষমতাটা যেন জনগণের কাছে হস্তান্তর হয়। এটাই আমাদের চেতনা। আচ্ছা, আপনার বক্তব্য স্পষ্ট, কিন্তু যেহেতু এর পাশাপাশি জনগণের দৈনন্দিন যে ব্যাপারগুলো ঘটে, দৈনন্দিন ভোগান্তি বা অন্যান্য বিষয় নিয়ে, রাষ্ট্রীয় বিষয় নিয়ে, সে বিষয় নিয়ে আপনারা কতটুকুন সচেতনভাবে কথা বলছেন? যেমন যদি বলি, বাণিজ্য চুক্তি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আপনাদের সেখানে কতটুকুন ভূমিকা রয়েছে সংসদের বাইরে? বা আরও এই যে হামে শিশু মারাই যাচ্ছে, একটি মানে পুরনো রোগ, পরিচিত রোগ, প্রায় 3-4 মাস ধরে আরও বেশি ভুগছি আমরা।
শিশু মারা যাচ্ছে, 750-র উপরে হচ্ছে এখন পর্যন্ত অফিসিয়ালি মারা গেছে। এই বিষয়গুলো নিয়ে, জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে আপনারা কতটা কথা বলছেন? হ্যাঁ, আমরা তো কথা বলছি। আমি রিসেন্টলি যে রাজশাহী বিভাগের সফর শেষে আসলাম, জুলাই পদযাত্রা আমাদের হচ্ছে, আমরা এই জনগুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় অ্যাড্রেস করে কথা বলছি। সেখানে আমাদের সরকারকে চাপ সৃষ্টি করছেন, গণভোটের সমাধানের গণরায়ের জন্য। জায়গা থেকে চাঁদাবাজি থেকে শুরু করে জনগণের সাথে কথা বলে, মানে আমরা তো ডিরেক্ট তাদের সাথে কথা বলছি। আগের দিন আমরা বাজারে বাজারে ঘুরছি, তাদের থেকে শুনছি সেই এলাকা ভিত্তিক সমস্যাগুলোর কথা আমরা বলছি। মানে শুধুমাত্র ন্যাশনাল যেসব ইস্যুগুলো আছে সেটার পাশাপাশি আমরা ধরেন আজকে নওগাঁতে গিয়েছি, সেই নওগাঁয় গিয়ে আমি সেখানকার সেই এলাকার লোকজনের থেকে তাদের সমস্যাগুলোকে শুনছি। তো ধরেন এই যে পাবনাতে আপনার মনে থাকার কথা যে পাবনার যে বিএনপি যারা নেতাকর্মীরা আছে তারা হচ্ছে যে আমাদের দুজন নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। কেন করেছে? সেখানকার আওয়ামী লীগের একজন চেয়ারম্যান ছিল যে জুলাইতে ওপেনলি দুইজনকে হত্যা করেছে, সে এখনো কোনো গ্রেফতার হয়নি, সে বরঞ্চ বাসায় আসে থাকে। আবার যারা তার নামে মামলা করেছে তাকে হচ্ছে যে তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। তো এইটা যখন আমরা অ্যাড্রেস করলাম, তারা উল্টা আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে দিয়ে বলতেছে যে মানে এটা আপনাদের ভুল তথ্য। তো আমরা তাদেরকে বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম ভুল তথ্য, আপনারা কি তাহলে এদের বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নিচ্ছেন? আপনারা এখানকার স্থানীয় এমপি, প্রশাসন আপনাদের কন্ট্রোলে আছে, তাহলে এর বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছেন না? তিনি আমাদেরকে বলছে যে এটা তো আপনাদের কথা আমরা শুনবো না বা আপনাদের কথা আমি চলবো না। তো ব্যাপারগুলো এরকম যে লোকালি অনেক প্রবলেম হচ্ছে, যারা জুলাইয়ের পক্ষে কাজ করে গেছে, বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করে গেছে, বা এলাকায় যারা পজিটিভ কিছু করতে চায় তাদের নানা রকম হুমকি ধামকি, নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আমরা ন্যাশনাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করার পাশাপাশি আমরা চেষ্টা করছি লোকালি ইস্যুগুলোকেও অ্যাড্রেস করার জন্য। এই জন্যই আমরা উপজেলা ইউনিয়নে পর্যন্ত চলে যাওয়ার চেষ্টা করছি। আমাদের 2টি দল আলাদা করে ভাগ করা হয়েছে, দক্ষিণাঞ্চলের জন্য একটা টিম, উত্তরাঞ্চলের জন্য একটা টিম। এবং আমরা এর আগের বার শুধুমাত্র জেলার সদর এলাকাগুলোতে গিয়েছি, কিন্তু এবার আমরা চেষ্টা করছি ইউনিয়ন পর্যন্ত যতটুকু পৌঁছানো যায়। আচ্ছা, জি, খুবই ভালো উদ্যোগ। আমরা আলোচনা করছিলাম যে এই মুহূর্তে সরকার দল এবং বিরোধী দলের প্রধান যে মতবিরোধ সেটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন বা সংবিধান সংস্কার বলি, বা সরকার চাচ্ছে সংশোধনী, এই পরিষদ গঠন বা এই জায়গাটায় সরকার যে একটি কমিটি গঠনের চেষ্টা করলো, বিরোধী দলের পক্ষ থেকে সেটি রিফিউজ করা হয়েছে, মানে তারা সদস্য দেয়নি। তাহলে সমাধান আসলে কোন দিকে যেতে পারে? কিছু ছাড় তো উভয় পক্ষকেই দিতে হয়। এটা তো মানে ছাড় দেওয়ার কিছু নেই, এটা জনগণ এটা সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ। মানে ওনারা এটা দেওয়ার কে, এই রাইটটা ওনাকে কে দিয়েছে? আচ্ছা, জনগণই তো দিয়েছে। জনগণ কই দিয়েছে? জনগণ তো 70% ভোট দিয়ে সেই রাইটটা দিয়ে দিয়েছে। তো 2/3 সেটা তো ডিফারেন্ট সাবজেক্ট। আচ্ছা। মানে আপনি আলাদা করে সংস্কারের জন্য তো একটা ম্যান্ডেট আমাদেরকে সবাইকে দেওয়া হয়েছে, এবং ঐক্যমত্য কমিশনে প্রায় অলমোস্ট 1 বছরের উপরে ধরে আলাপ আলোচনা করে একটা রোড ম্যাপ দেওয়া হয়েছে। এখন সালাউদ্দিন সাহেব এসে নিজের গায়ের জোর দেখিয়ে যা ইচ্ছা তাই করবে, এটা বাংলাদেশের জনগণের মেনে নিতে হবে, এরকম তো হবে না। আচ্ছা, তো এই জায়গাটা কি মানে এটা আমরা জনগণের যে জনরায় দিয়েছে সেই রায়ের জন্য আমরা ফাইট করে যাব, আমরা সেই লড়াইটা চালিয়ে যাব। সংসদে যদিও আমার কাছে মনে হয়েছে যে বিরোধী দল হিসেবে খুব বেশি মানে স্ট্রং ভূমিকা রাখতে পারেনি, আমার কাছে মনে হয়েছে আরও স্ট্রং ভূমিকা রাখা উচিত ছিল। বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামীর যারা সাংসদ আছেন তারা আমি দেখেছি যে আসলে অনেক আননেসেসারি অনেক বিষয় নিয়ে সংসদে আলাপ আলোচনা করেছে, যেটা না করে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমলে নিয়ে, স্পেশালি এই গণভোটের গণরায়ের বিষয়টাকে ফোকাস করে যদি ফাইটটা দেওয়া যেত, সংসদে আরও বেশি আমার মনে হয় যে ইফেক্টিভ হতো। সেটা কিছুটা কম মনে হয়েছে, কিন্তু আমরা মাঠের জায়গা থেকে চেষ্টা করছি সেই রায়ের জন্য লড়াই করে যেতে। এবং আমরা মোটামুটি জানতাম যে বিএনপি যে আসলে এরকম কাজ করবে, কারণ তারা তো এই মানে তাদের এটা ক্যারেক্টারটা এরকম, তারা আসলে জনগণের জন্য খুব বেশি তারা রাজনীতি করেনি। বাংলাদেশের এরেনাতে ধরেন যে পলিটিক্যাল পার্টিগুলোর একটা মনস্তাত্ত্বিক জায়গা থেকে তারা নিজেদের জন্যই রাজনীতিটা করে, জনগণটা জাস্ট হচ্ছে একটা মানে মুখের বিষয়, বা তাদেরকে কাজে লাগিয়ে তারা নিজেদের সুযোগ সুবিধাগুলো আদায় করে। এই দেখেন মীর শাহ আলম, হ্যাঁ, ওনাকে নিয়ে আসলে যত আজকে ধরেন এখন আমি যে আলাপ আলোচনা করবো আপনাদের এই ক্লিপ সে সরিয়েও দিতে পারে। অলরেডি টেলিভিশনে সাইবার অ্যাটাকের শুনেছি আমরা। অলরেডি দেখেন যে প্রথমে তাকে নিয়ে একটা সেটা কি উনি করেছেন নাকি অন্য কোনো কে করবে? উনি এরকমই, উনি মাফিয়া টাইপের করে অ্যাক্ট করছেন, বুঝছেন? তো উনার এই অ্যাটিটিউড বা উনার কথাবার্তার ধরন আসলে আমার কাছে পছন্দ হয়নি। কারণ একজন সংসদ সদস্য দায়িত্বশীল জায়গা থেকে তার উচিত হচ্ছে যে সেটা ফেস করা। মানে সে জায়গায় প্রথমে আমি দেখলাম যে নেত্র নিউজ থেকে তার নিয়ে একটা রিপোর্ট হলো, সেখানে তিনি কি পরিমাণ
তার কি বলে সে budget নিয়েছেন তার উপজেলায়। মন্ত্রণালয় না শুধু বাজেট নেয়নি, মন্ত্রণালয়ের কাজ করবার নিজের ছেলের কোম্পানির নামে কিভাবে তিনি করছেন 70%-এর অধিক, সেটা আমি দেখতে পারলাম। তারপরে এলাকাতে কিভাবে কাজ নিয়ে যাচ্ছে সেটা দেখা গেল। এর পরবর্তীতে আমরা দেখলাম যে যমুনা টিভিতে একটা নিউজ হলো, এবং যমুনা টিভি থেকে সেই নিউজ কিন্তু চ্যানেল ওয়ানের নিউজ না, প্রথমে যমুনা টিভিতে হয়েছে, ওটা সরিয়ে ফেলা হয়েছে। আমি ওনাদের টক শো থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা এটা সরিয়ে দিলেন কেন, এটা কি কোথা থেকে চাপ আসছে? পরে ওনারা বলছে যে আমরা এক্সাক্ট জায়গাটা বলবো না, তবে প্রধানমন্ত্রী থেকে আসেনি, অন্য আরেক বিশেষ কোনো পাওয়ারফুলের কাছ থেকে একটা চাপ এসছে, পরে তারা সরিয়ে দিতে বাধ্য হয়েছে। এবং তারপরে দেখেন চ্যানেল ওয়ানে যখন নিউজটা পাবলিশ হলো, সেখানে আমরা দেখতে পেলাম কি মোটামুটি 3টা মন্ত্রণালয়ের কাজ তার ছেলের কোম্পানি করছে। আসলে এটা আদতে তার কোম্পানি ছিল, এখন তিনি প্রতিমন্ত্রী হওয়ার পরে তার নামে এখন নেই। তো এই যে বাংলাদেশের এখন মানে সিচুয়েশনটা, যেখানে একটা গভর্নমেন্ট 6 মাসও হয়নি তার সময়সীমা, সেখানে অনেক গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি, সেই মীর শাহ আলম এখন মানে পুরোপুরি এটা একটা নিজের পরিবারতান্ত্রিক জায়গা গঠন করে ফেলেছে। এরকম করে যদি আপনি স্বাস্থ্য খাত দেখেন, আপনি মানে আমাদের প্রিয় সালাউদ্দিন আহমেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখেন, একটা জায়গা কি তারা ফাংশন করতে পারছেন কিনা? তারা যদি বলে, তারা এতদিন বলতে চাচ্ছে হ্যাঁ 3 মাসের হানিমুন পিরিয়ড এই সেই, কিন্তু তাদের তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারা পরে 5 বছর বা 4 বছর কাটিয়ে দেওয়ার পর বলবে যে আমাদের এই 17 বছর জঞ্জাল ঠিক করতে আমাদের সময় লেগে গেছে, আমাদের আর একটু সময় দেন। তো আপনার তো সেটা তখন জনগণ বিবেচনা করবে, যে জনগণ তো শুধু বিবেচনাই করবে, জনগণ বিবেচনা করবে, জনগণ জান দিবে, জনগণের আর তো খায়দা কাজ নেই, জনগণের এই কাজই করতে হবে। জনগণ তখনই বিবেচনা করতে পারে যখন জনগণ স্বাধীনভাবে তার মত বা রায় দিতে পারে। সেই পরিবেশ থাকবে কিনা সেটাও প্রশ্ন তো আছে। আর যেটি মুজাহিদের সাথে আমি যে যোগ করতে চাই, যে এটার রাজনৈতিক অবস্থান, তারা জনমত তৈরি করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে, পদযাত্রা, সাংগঠনিক। সামনে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন, যদিও সেই নির্বাচন নির্দলীয়ভাবে হবে, কিন্তু এই নির্দলীয় যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা প্রতিনিধি প্রার্থী হবেন, তারা তো কোনো না কোনো রাজনৈতিক দলের বা কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব করবেন, বা তারা হয়তো দলীয় প্রতীক থাকবে না। সেই নির্বাচনটা কিন্তু একটা ক্ষমতাসীন দলের জন্য একটা বড় পরীক্ষা। সেই নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, অথবা কোনো রকম চাপ, কোনো রকম খবরদারি, জবরদস্তির না করা হয়, তাহলে হয়তো বিরোধী দল, শুধু বিরোধী দল নয়, সাধারণ মানুষের একটা আস্থা অর্জন করতে পারে। আচ্ছা, আর যদি সেটি এই নির্বাচনে ইতিমধ্যে যার লক্ষণ অনেক জায়গায় দেখা গেছে, যেমন সরকারি দল ইতিমধ্যে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় প্রশাসন বসিয়েছে, এটি তো একটা লক্ষণ যে তারা তাদের দলীয় প্রভাবটা বিস্তার করতে চায়। না এই প্রশাসনগুলো না দিয়ে বা উপায় ছিল কি, যেহেতু একেবারে তাহলে নির্বাচনটা আরো আগে করা, আরো দ্রুত দেওয়া, দ্রুত দেওয়া। আরেকটি হয়েছে যে স্থানীয় সরকার, যে সরকার সংক্রান্ত যে কমিশন ছিল, তাদের কিন্তু প্রস্তাব ছিল যে একই সঙ্গে নির্বাচন, জাতীয় সংসদের সঙ্গেই এই 3 মাসের মধ্যেই নির্বাচন, এটা তাদের প্রস্তাবেও আছে। কথা হচ্ছে যে আমরা এই সংবিধান, আইন একে কীভাবে দেখি? আমার সুবিধা মতো যদি দেখি, তাহলে সেটি কাজ হবে না। সাইদ মুস্তাফি যে এটা বললেন, সমাধানটা কি হবে? এখন জনমত গঠন করবে, জনগণই হবে, তাহলে আরেকটি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তা সেটাও তো আমার মনে হয় না বিরোধী দল করবে। তা আমি মনে করি যে বিরোধী দল তার জনমত তৈরি করুক, এবং সরকারি দল যে প্রস্তাব দিয়েছে, এটার একটা সংসদের ভিতরে বা বাইরে আলোচনার মাধ্যমেই কিন্তু সমাধান হতে হবে। সেটা সংবিধান সংস্কার হোক বা সংস্কার হোক অথবা সংশোধন হোক। সংশোধন, সংস্কার, এর চেয়েও মূল জরুরি যে কথা যেটা বলা হলো, দুদক, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ বা সচিবালয়, মানবাধিকার কমিশন গঠন, এরকম কয়েকটি বিষয়। আরেকটি হচ্ছে উচ্চকক্ষ। তো উচ্চকক্ষের এটা কিন্তু দুটো মাত্র। একটা হচ্ছে যে বিরোধী দলের দাবি হচ্ছে ভোটের আনুপাতিক হারে, আর সরকারি দলের দাবি হচ্ছে সংসদের। আমি মনে করি যে সংসদ সদস্যদের আনুপাতিক হারে হলে সেটা একটি পুরুষ বর্ধিত সভা হবে। হ্যাঁ, এই
সংরক্ষিত 50টি আসনে নারী বর্ধিত সভা হয়েছে যেমন অনেকে বলেন, তো এটা হয়ে পুরুষ বর্ধিত সভা। সেটা না করে আমার মনে হয় সরকারি দল এখানে ছাড় দিতে পারে, যে তারা বলছে যে তাদের যে নির্বাচনী যে ইশতেহার সেখানে সংসদ সদস্যদের ভোটেই উচ্চকক্ষ করার কথা, কিন্তু ওইটাই তো চূড়ান্ত না, ওইটাই তো একমাত্র অকাট্য না যে এর বাইরে যাওয়া যাবে না। আমার মনে হয় যে একটি সমঝোতা, মানে একটি গণতান্ত্রিক কাঠামোটা সংহত করার জন্যে আর সরকারি দল একটু ছাড় দিতে পারে। আর অন্য ক্ষেত্রে যেমন বিরোধী দল তো আমি মনে করি যে কিছুটা ছাড় দিয়েছে, যে সরকারি দলের সংসদ সদস্য তো সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নেননি, এটা নিয়ে কিন্তু বিরোধী দল যে খুব চাপাচাপি করছে, তারা বলেছে যে এটা নেওয়া উচিত ছিল। ততটুকুন তো করেছেন, এর বাইরে আর কি করতে পারেন? তাও তো জোর করে আর শপথ করিয়ে দিতে পারেন যে না। এটা সদস্য হিসাবে শপথ না নিলে আমরা সংসদেই থাকবো না, এটা বলেনি। অর্থাৎ বিরোধী দলের পক্ষ থেকে একদম নমনীয়, যদিও সংসদের বাইরে তারা বেশ গরম কথা বলছে, কিন্তু সংসদের ভিতরে যেটা সাইদ মুস্তাফিজ বললেন যে সংসদে বিরোধী দলের যে ভূমিকা পালন করছে, অর্থাৎ যে প্রস্তুতি, কারণ আমাদের এই সংসদের অধিকাংশ সদস্য প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা সহ অধিকাংশ না, বোধহয় 3/4 বা তারও বেশি সংসদ সদস্য হচ্ছে নতুন, এইবারই প্রথম। সুতরাং তাদের বুঝতে প্রস্তুতি নিতে সময় নেবে। সেক্ষেত্রে দুই পক্ষেরই সরকারি দলের সংসদ সদস্যরা যে খুব ভালো ভূমিকা নিয়ে, বেশিরভাগ কয়েকজন বাদে ভালো ভূমিকা নিয়েছেন, বা যেভাবে প্রশ্ন করতে হয়, বিধি মেনে চলতে হয় সেটা মানেননি, যে কারণে আমরা দেখছি তো স্পিকার নিজে অনেককে, এমনকি মন্ত্রীকেও সতর্ক করে দিয়েছেন। আমার ধারণা যে এটি কি বলে সময়ের সঙ্গে না, তারা হয়তো নিজেদের তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। জি, আমি আরেকটি প্রশ্নে যেতে চাই। জুলাই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। এই বিষয়কে একটি সংবাদে দেখা গেছে যে প্রচুর পরিমাণে মিথ্যা মামলা রয়েছে। এইটা পুরো অন্তর্বর্তীকালীন সরকার সময় জুড়েই আলোচনা ছিল যে এই জুলাই হত্যাকাণ্ড নিয়ে মামলা বাণিজ্যেরও অভিযোগ আমরা শুনতে পাচ্ছিলাম। এখন তদন্ত প্রতিবেদনেও সেগুলো দেখা গেল। আপনার কি মনে হয় যে এইভাবে যদি একটি আন্দোলন বা একটি অর্জনকে যদি পুঁজি করে আবার কাউকে হয়রানি করা হয়? না, এরকম এই ভুয়া মামলা, গয়রাহ মামলা এবং গয়রাহ আসামি, এর অর্থ হচ্ছে এই বিচারটা বন্ধ করা, অথবা বন্ধ পুরোপুরি না করলেও প্রলম্বিত করা। আচ্ছা, এখন জুলাই অভ্যুত্থান হয়েছে 2024, 2026 সালেও সম্ভবত প্রথম আলোর রিপোর্ট আছে যে 87% বা 83% মামলার তদন্ত হয়নি। তার মানে আপনি ধরে রাখেন মাত্র 17% মামলার তদন্ত হয়েছে। তাহলে এই যে 2 বছর কি হলো? এবং খুনের মতো মামলা, মানে খুনের মামলা তো যত দ্রুত, কারণ এর তথ্যপত্র, সাক্ষ্য এবং প্রমাণ এগুলো হারিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ থাকে। আমি মনে করি বিরোধী দলের পক্ষ থেকে এই দাবিটা জোরালোভাবে করা উচিত। যেমন তারা একটা করেছে যে এই জুলাই যারা হতাহত হয়েছেন সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা। একই সঙ্গে ভুয়া মামলা থাকলে সেই মামলাগুলো এখন বিরোধী দল চাইলেও কিন্তু বিরোধী দল এটা প্রত্যাহার করতে পারবে না। এটা সরকারি প্রশাসন যন্ত্রের মাধ্যমেই করতে হবে। এখন সেখানে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটি আদালতের মাধ্যমে করতে হবে। তা আদালতের মাধ্যমে করতে হলেও তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ তদন্ত কর্মকর্তা যারা, তাদের প্রতিবেদনের ভিত্তিতেই হবে। আমি মনে করি যে ক্ষেত্রে এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কমিটি হয়েছে সংসদীয় কমিটিতে এটা আলোচনা হওয়া উচিত। দ্রুত একটি সময়সীমা দিয়ে মামলাগুলো নিষ্পত্তি করা, প্রথমত তদন্ত নিষ্পত্তি করার আপনাকে এস.এম. সাইদ মুস্তাফিজ, আপনি যদি বলতেন যে এই যে ভুয়া মামলাগুলো, বা এতেও তো কেউ না কেউ হয়রানি হচ্ছে, যেগুলো ভুয়া মামলা, আর সত্যিকার অর্থে যারা অপরাধী তাদেরটাও তো যদি এই এখনো পর্যন্ত 87% বা 83% যদি তদন্ত না হয়ে থাকে, এটি কত দ্রুত কিভাবে নিষ্পত্তি করা যায়? আপনাদের জায়গা থেকে আপনাদের অবস্থান কি? আমরা মনে করি যে এই বিষয়ে আসলে ইন্টিমের সময়ে অনেক ভুয়া মামলা হয়েছে,
মামলা বাণিজ্য হয়েছে। বিশেষ করে আমি যেটা মনে করি যে রাজনৈতিক দল যারা ছিল তারা মামলা বাণিজ্যটা করেছে, সুযোগ নিয়েছে। যেই মামলার মেরিট যেরকম হওয়া উচিত ছিল বা যেভাবে আসলে প্রসিডিউরটা সামনের দিকে নেওয়ার জায়গা ছিল, সেটাকে অনেক ক্ষেত্রেই রাজনীতিবিদরা বাধাগ্রস্ত করছে। আবার কেউ কেউ চিন্তা করছে যে ইলেকশনের সময় তাদেরকে কিভাবে ব্যবহার করা যায়, এই জায়গাটাও আছে। তো এদের ক্ষেত্রে আসলে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এরা হচ্ছে বিষধর সাপ। এদেরকে আপনি ছাড় দিবেন বা আপনার স্বার্থে কিছু দিনের জন্য কাজে লাগাবেন, তো এটা ফিরে এসে যদি ফিরে আসতে পারে আপনাকে কিন্তু এটা ছোবল দিবেই। কারণ এদের যে খাসিলত বা এদের যেই স্বভাবসুলভ আচরণ, সেটা 17 বছর না, মুক্তিযুদ্ধের পরের ইতিহাস থেকে আমরা দেখতে পেরেছি যে তারা কীরকম ভিনডেকটিভ, কীরকম মানুষের প্রতি গুম করে ফেলে, মেরে ফেলে এবং তাদের হিংস্রতা। তো এই রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা এই জুলাই গণঅভ্যুত্থানের সময় এই ন্যাক্কারজনক শুধু ভূমিকা না, তারা তার বিগত পূর্বেও যারা এই কাজগুলো করেছে, আমি মনে করি যে বর্তমান সরকারের প্রধান এখন একটা দায়িত্ব হচ্ছে যে এই বিচারগুলোকে সুন্দরভাবে আসলে চালিত করা এবং এটার মেরিট অনুযায়ী প্রত্যেকে যার যেটা শাস্তি হওয়া উচিত সেই অনুযায়ী আসলে সামনের দিকে নেওয়া। আবার যারা আসলে নিরপরাধ যারা আছে তাদের ক্ষেত্রেও সরকারের শেষ ছাড় দেওয়া বা আমাদের বিচার বিভাগের সেই জায়গাটা অবশ্যই ছাড় দিতে হবে। কেউ যদি আসলে ভুয়া মামলায় বা মিথ্যা মামলায় তাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িত করা হয় বা তাদের যেই মামলাতে যুক্ত হওয়ার কথা বা যেই মামলায় করার কথা, সেটা আসলে সরকারকে আমলে নিতে হবে। জি, সামনে স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে এই নির্বাচন তো দলীয়ভাবে হচ্ছে না, দলীয় প্রতীক থাকছে না বা দলীয় কোনো মানে লিখিত কোনো সমর্থন থাকছে না। সেই জায়গায় গতকালকে জামাতে ইসলাম ইসিতে গিয়েছিলেন যে আওয়ামী লীগকে কীভাবে ঠেকানো যায়। এই জায়গায় যদি কোনো ব্যক্তি তার নামে কোনো মামলা না থাকে, নিরপরাধ থাকেন, ব্যক্তি হিসেবে যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে তাকে ঠেকানোর উপায় কি বা এই ঠেকানোর কোনো বৈধতা আছে কিনা আপনার কি মনে হয়? দেখেন, দলমত নির্বিশেষে আওয়ামী লীগকে আমাদেরকে ঠেকাতেই হবে। মানে যদি এখন যদি বলেন যে আইভির তো মামলা, আইভি দাঁড়াতে পারবে না, কিন্তু আইভি তো হাসিনাকে ক্ষমতায় টিকে রাখার জন্য একটা বড় ভূমিকা পালন করছে। এখন মামলার মেরিট অনুযায়ী বা একটা উল্টাপাল্টা মামলায় দিয়ে সে যে ছাড়া পেয়ে যায় বা সুযোগ সুবিধা পায়, সেক্ষেত্রে সরকারকে আরও মানে কঠোর হইতে হবে এবং ইসি থেকে শুরু করে আমাদের বর্তমান যতগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে প্রত্যেকটা এলাকাতে আমাদের সেভাবে সিদ্ধান্ত নিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এটাও মনে করি যে যদি আসলে এরকম পলাতক লীগের কেউ দাঁড়িয়েও যায়, যারা সোসাইটিতে এখন নর্মালাইজ হয়ে আছে, তাদের মানে জনগণই প্রত্যাখ্যান করবে। কারণ জাতীয় পার্টিতে এবার ইলেকশন করলো, কারণ আমি দেখলাম না আসলে জাতীয় পার্টির কোথাও মানে তাদের যে একটা কোর ভোট ব্যাংকের এরিয়া ছিল রংপুর, একেবারেই আসলে কোনো কিছু আমি দেখিনি। জি, জনগণই সিদ্ধান্তটা নিবে। ধন্যবাদ আপনাকে, আজকের মতো শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সোরাফ হাসান এবং ধন্যবাদ SM সাইফ মুস্তাফিজ। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।